এই ক্লাসটাতে তোমাদের সাথে জেনপাস 2025-এর পেপার 1-এর কেমিস্ট্রির সলিউশনগুলো আলোচনা করব। একটু আগে আমি তোমাদের ফিজিক্সের সলিউশন, ডিটেলস সলিউশন আলোচনা করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিয়েছি। এই ক্লাসটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব কেমিস্ট্রির প্রশ্নগুলো, এবং সেগুলো ডিটেলসে আলোচনা করবো, শুধু উত্তর নয়। যদি তোমরা চাও যে শুধু উত্তর দেখবে, তাহলে ইউটিউবে সার্চ করো, যে কোনো ভিডিও পেয়ে যাবে, শুধুমাত্র আনসার দেওয়া থাকবে। যদি ডিটেলস প্রয়োজন হয় তাহলে এই ক্লাসটার সাথে চলো। দেখো, এইখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে, খুব ইজি একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, এটা আশা করছি সকলেই পেরেছো। কোয়েশ্চেনটা এরকম আছে যে নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যার কোন সমন্বয় সম্ভব নয়। দেখো, এগুলোতে n ইকুয়াল টু যে নাম্বারটা থাকে 1 আছে, এল এর মান কিন্তু n-1 হয়, মানে তার থেকে এক কম হয়ে থাকবে, তাই না? সমান হবে না। তো এইখানে দেখো 0 স্যাটিসফাই করছে, n2 যদি হয় তাহলে এল এর মান 1, এটাও স্যাটিসফাই করছে। এইখানে দেখো n এর মান 1 হতে গেলে l1 বলেছে, এটা স্যাটিসফাই করছে না, তাহলে অপশন বি। খেয়াল রাখতে হবে, নট অ্যালাউড বলেছে এই কোশ্চেনটাতে, সম্ভব নয়। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো আগে আন্ডারলাইন করে নিতে হয়। 22 এই কোশ্চেনটা বলা হচ্ছে নিম্নলিখিত কোন ধাতুটি ইলেকট্রন বিন্যাস জেনন 6s2। এখানে অনেকেই ভুল করবে, অনেকেই রেডিয়াম করে আসবে, কিন্তু এটা হবে বেরিয়াম। কি করে হবে আমি একটুখানি বলে দিচ্ছি তোমাদের। দেখো, তোমাদের যদি মনে থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে রেডন। ঠিক আছে, এরকম থাকে তোমাদের রেডন। আর এই দিকে যেহেতু 6s2, তার মানে তুমি বুঝতে পারছো যে এটা 2 নম্বর গ্রুপে আছে। তো 2 নম্বর গ্রুপে কি কি থাকে? প্রথমে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাই না? বিরিয়ানি মোগলাই কাবাব ছুরি বাড়িতে। ঠিক আছে, তো দেখো, জেননের পরে 2 নম্বর গ্রুপে যেটা আসবে, তাহলে জেননের পরে 2 নম্বর গ্রুপে কে আসছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এবার এইভাবে গুণার পর 5-এর পরে যদি 6 রেডিয়াম করে দাও, এখানে মিস্টেক হয়ে যাবে। তার কারণটা কি? তার কারণ বেরিয়াম কিন্তু প্রথম পর্যায়ে থাকে না, বেরিয়াম সেকেন্ড থেকে শুরু হচ্ছে, সেকেন্ড পর্যায়, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। তাহলে 5 নম্বরে জেনন থাকছে, জেননের পরে আসছে বেরিয়াম। ওকে, সো এটা আনসার, সঠিক আনসার হয়ে যাবে বেরিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইফ এনবি ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য বন্ডিং অরবিটালস, Na ইজ দ্য অ্যান্টি বন্ডিং, Na নাম্বারটা দেওয়া আছে অ্যান্টি বন্ডিং এর জন্য, দেন মলিকিউলস উইল বি স্টেবল। আচ্ছা দেখো, মলিকিউল স্টেবল কখন হবে? যখন এনবি মাইনাস এনএ গ্রেটার দেন 0 হবে, পজিটিভ হবে। কি বললাম? এনবি মাইনাস এনএ গ্রেটার দেন কি হতে হবে? 0 হতে হবে। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডি ইলেকট্রন গ্রেটার দেন 0, পজিটিভ হতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এনবি গ্রেটার দেন এনএ হতে হবে, এন এনবি গ্রেটার দেন এনএ। সো অপশন নাম্বার সি ইজ রাইট, এনবি গ্রেটার দেন এনএ। ঠিক আছে, বন্ডিং ইলেকট্রন মাস্ট বি গ্রেটার দেন অ্যান্টিবন্ডিং ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, জেনন F4 এর কেন্দ্রীয় পরমাণুতে কতগুলি নিঃসঙ্গ? এটা তো খুব সহজেই দেওয়া আছে। দেখো, জেনন তো বুঝতেই পারছো, এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। এবার এর সঙ্গে যুক্ত ফ্লুরিন করা আছে 4টা মনোঅ্যাটমিক, 4টা যদি জয়েন করে যায়, বাকি থাকছে কতগুলো ইলেকট্রন? 4টা। তাহলে এরা কি হবে? নিঃসঙ্গ ইলেকট্রন, মানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন হিসেবে থাকছে, অর্থাৎ অপশন নাম্বার বি। এই প্রশ্নটা দেখো, এটা অনেকে মিস্টেক করে নেবে তাড়াহুড়োর মধ্যে। ইন দ্য রিয়াকশন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, অনেকে ভুল করেছেও, ইনকারেক্ট বলেছে, এটা খেয়াল রাখতে হবে। প্রথম অপশন পড়েই মনে হবে রেডক্স রিয়াকশন, টিক করে দিলাম, কিন্তু অবশ্যই রেডক্স রিয়াকশন এখানে তোমার রিডাকশন এবং অক্সিডেশন দুটোই ঘটছে। তবে এটা তো সঠিক, তোমাকে ইনকারেক্ট জানতে চাইছি। দেখো, আয়রনের কি হয়েছে? আয়রনের অক্সিডেশন হয়েছে Fe3+, এবং অক্সিজেনের যদি বলি তাহলে এর রিডাকশন হয়েছে, এটা অক্সিডেশন হয়েছে, এটা রিডাকশন হয়েছে, তার মানে রেডক্স রিয়াকশন হচ্ছে, এটা তো ঠিক আছে। মেটালিক আয়ন ইজ রিডিউসিং এজেন্ট, মেটালিক আয়নটা দেখো Fe, এফির অক্সিডেশন ঘটেছে, তার মানে এফিটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, এটাও ঠিক বলেছে। Fe3+ ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, Fe3+। দেখো, Fe3+ এর 3+, মানে 3টে ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে এই 3টে ইলেকট্রন নিতে চাইবে, তাই না? তার মানে রিডিউস হতে চাইবে, অর্থাৎ এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, এটাও ঠিক আছে। মেটালিক আয়রন ইজ রিডিউসড টু Fe3+, এটা তো পসিবল নয়। মেটালিক আয়রন মানে, মেটালিক আয়রন হচ্ছে Fe, এফিটা কি Fe3+ এ রিডিউস হয়েছে না অক্সিডাইজ হয়েছে? এটা অক্সিডাইজ হয়েছে, তাহলে এই অপশনটাই একমাত্র ভুল। অর্থাৎ তোমার আনসার এখানে কোনটা হয়ে যাবে? আনসার হয়ে যাবে ডি নাম্বারটা। ঠিক আছে, এটা তাড়াহুড়োর মধ্যে কিন্তু অনেকেই মিস্টেক করবে, ইনকারেক্ট বলা হয়েছিল।
নিম্নলিখিত যৌগগুলির মধ্যে AgNO3 এর বিক্রিয়ার হার, আচ্ছা দেখো AgNO3 SN1 রিয়াকশনের মাধ্যমে করে, মেকানিজমের মাধ্যমে রিয়াকশন করে। ওকে, তো SN1 রিয়াকশনের মেকানিজমের মাধ্যমে রিয়াকশন করছে, তাহলে তোমাকে এখানে চেক করতে হবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কোনটার ক্ষেত্রে বেশি হচ্ছে। যেই ক্ষেত্রে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি হবে সেই ক্ষেত্রে AgNO3 এর সাথে বিক্রিয়া তাড়াতাড়ি করবে। ওকে, তো এই জায়গাটায় তুমি দেখো ব্রোমিনকে সরিয়ে দিলে এখানে প্লাস হয়ে যাবে, ব্রোমিন মাইনাস, তাহলে এখানে কার্বোক্যাটায়ন হচ্ছে। এখানে যদি ব্রোমিনটাকে সরিয়ে দিই তাহলে কার্বোক্যাটায়ন, এখানে ব্রোমিন সরিয়ে দাও তাহলে এইখানে কার্বোক্যাটায়ন। এবার এই কার্বোক্যাটায়নগুলোর মধ্যে দেখো এই 1 নাম্বারটা, এটা কিন্তু একটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। তো অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, তাহলে এটা বাদ দাও, এটা বাদ দাও, যেখানে যেখানে 1 আছে সেই দুটোই ঠিক হতে পারে, A আর D। এবার এই দুটোর মধ্যে তোমাকে চেক করতে হবে 2 আর 3 এর মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি। দেখো এটা অ্যারোমেটিক হচ্ছে না, এটা অ্যারোমেটিক নয়, তবে স্টেবিলিটি এটারই বেশি। ঠিক আছে, যেহেতু এটা অ্যালকাইলিক আছে গ্রুপটা, সুতরাং এখানে তোমার 2 নাম্বার স্টেবিলিটি বেশি হচ্ছে এবং 3 নাম্বার স্টেবিলিটি কম। ওকে, সো অপশন নাম্বার A ইজ দ্য রাইট অ্যান্সার। 27 দেখো, নিম্নলিখিত কার্বো অ্যানায়নগুলির মধ্যে কোনটি বেশি স্থায়ী। খুব ভালোভাবে বুঝতে হবে এটা, নিম্নলিখিত কার্বো অ্যানায়নগুলির মধ্যে স্থায়ী কোনটা বেশি। দেখো কার্বো অ্যানায়ন স্থায়িত্ব, স্থায়ী বা স্টেবিলিটি, এটা আমরা কি কি দিয়ে মেজার করি? প্রথমত আমরা দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে আমরা আকারের দিকে যাই, এছাড়াও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনো কিছু আছে কিনা দেখতে হবে। এখানে তুমি দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তো নেই, তাহলে যে গ্রুপ আছে ইলেকট্রন নেগেটিভ গ্রুপগুলো আছে। এবার অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বাকিগুলোর তুলনায় বেশি, কিন্তু এই জায়গাটায় খেয়াল করতে হবে আনসার অক্সিজেন করে দিলে চলবে না, এখানে খেয়াল করতে হবে সালফারের আকারটা অনেকটা বেশি, এর ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। তো যেহেতু এর আকারটা অনেকটা বেশি এবং ইলেকট্রোনেগেটিভিটিও সাফিসিয়েন্ট আছে, তাতে করে এর মধ্যে নেগেটিভ চার্জটা কিন্তু বেশি ছড়িয়ে যেতে পারে। ফলে কার্বো অ্যানায়নগুলোর মধ্যে এই ডি নাম্বার অপশনটা সঠিক, এর স্টেবিলিটি সব থেকে বেশি। যদি এটা না থাকতো তবে আমি অক্সিজেনটাকে বলে দিতাম, কারণ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে অক্সিজেন বাকিগুলোর তুলনায়, কিন্তু এই সালফারটা থাকার জন্য এখানে অপশন ডি কারেক্ট। আচ্ছা, এটা ইউপ্যাক নাম, খুব সহজ নামকরণ দিয়েছে, সবাই আশা করি পেরেছো। এটা 1 2 3 4 অ্যান্ড 5, তাহলে পেন্ট তো হবেই, পেন্ট পেন্ট বিউড বাদ দিয়ে দাও, বিউড বাদ দিয়ে দাও, পেন্ট হচ্ছে। এবং তুমি দেখো 4 ব্রোমো আছে, তার মানে এই নাম্বার অপশনটাই হয়ে গেল, 4 ব্রোমো পেন্ট 3 মিথাইল পেন্ট টুইন। ওকে, আচ্ছা এটা দেখো নিম্নলিখিত বিক্রিয়ায় কোন মুখ্য যৌগটি তৈরি হবে। ঠিক আছে, এটা কোন বিক্রিয়া দিয়েছে দেখো, এটা দিয়েছে কোলবে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, তো কোলবে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে আমরা কি করব, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কে প্লাস সিও, আচ্ছা দেখো এইরকম তৈরি হবে সিও ও কে, এরকম আছে তাই না? তো এইখান থেকে কেটা বেরাবে অ্যাকচুয়ালি প্রথম দিকে সিও ও মাইনাস, দুটো অণু লাগবে এখানে। এই দুটো অণু যখন কানেক্ট হবে তখন এখান থেকে CO2 বেরিয়ে যাবে এবং এরা পরস্পরের সাথে এইভাবে যুক্ত হয়ে যাবে, যেটা এখানে দেওয়া আছে বি নাম্বারটা, এইভাবে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো ডাই অ্যালাইলিক হেক্সাইল, সরি এটা হচ্ছে ডাইসাইক্লোহেক্সাইল, এটার নাম হচ্ছে ডাইসাইক্লোহেক্সাইল, এই যৌগটা তৈরি করবে। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। আচ্ছা দেখো এইটা দেওয়া আছে অ্যাকচুয়ালি এরকম, তোমরা ছবিতে যদি বুঝতে না পারো আমি এঁকে দিচ্ছি। এরকম দেওয়া আছে। এবার তোমাকে যেটা কাউন্ট করতে হবে, এখানে বলেছে 1 ডিগ্রি হাইড্রোজেন, তো 1 ডিগ্রি হাইড্রোজেন কোথায় আছে দেখো, এইখানে 3টে হাইড্রোজেন যুক্ত আছে, এটা 1 ডিগ্রি, এখানে 3টে হাইড্রোজেন 1 ডিগ্রি, এখানে 3টে 1 ডিগ্রি, আর এইখানে 3টে 1 ডিগ্রি, এখানে তো দুটো যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি হচ্ছে না, তাই না? এবার তুমি দেখো 3 4 12, তার মানে 12টা 1 ডিগ্রি আছে, এটা সকলেই পারবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অন অফ দ্য ফলোইং alkyl halides are least reactive towards nucleophilic substitution? ওকে, তো এইটা কি করে সলভ করব, তুমি এখানে দেখো এখানে আয়োডিন যুক্ত, এখানেও আয়োডিন যুক্ত, তবে এই আয়োডিনটা sp3 কার্বনের সাথে যুক্ত আছে। এখানে তুমি যদি দেখো এটা sp2 কার্বনের সাথে যুক্ত আছে, তো sp2 কার্বনের সঙ্গে যুক্ত আছে মানে এইখানকার বন্ডটা কিন্তু স্ট্রং বন্ড, যদি এটা স্ট্রং বন্ড হয় তাহলে এটা ভাঙতে চাইবে না, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখাবে কোনটা বলতো, এ দেখাবে, সহজে দেখাবে। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে লিস্ট, কোশ্চেনে বলা হয়েছে কম ক্ষমতা দেখায়, তার মানে অপশন বিটাই হয়ে গেল। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। CH3I এটা সহজেই বিক্রিয়া করবে ডিউ টু উইক বন্ড, এখানে স্ট্রং বন্ড আছে,
বি নাম্বারটাতে। তো স্ট্রং বন্ড হওয়ার জন্য এটা বিক্রিয়া করতে চাইবে না নিউক্লিওফিলিকে, তার ফলে কি হবে, বি নাম্বারটাই অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। AgNO3 CuSO4 আচ্ছা দেখো, AgNO3 থেকে কি পাবো আমরা, Ag প্লাস পাবো ক্যাটায়ন হিসেবে, Cu2 প্লাস পাবো এবং Au3 প্লাস পাবো। তার মানে Ag প্লাস 1 মোল ইলেকট্রন দরকার নিউট্রালাইজ হওয়ার জন্য, পদক্ষিপ্ত হওয়ার জন্য, এর 2 মোল দরকার, আর Au3 প্লাসের 3 মোল দরকার, তাই তো? কিন্তু আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি যে 3 ফ্যারাড দেওয়া হয়েছে। 3 ফ্যারাড যদি দেওয়া হয় তাহলে 3 ফ্যারাডকে 1 দিয়ে ডিভাইড করো 3 মোল, তারপরে 3 ফ্যারাডকে 2 দিয়ে ডিভাইড করো তাহলে 1.5 মোল জমা হবে, এবং এটাকে 3 দিয়ে ডিভাইড করো কত হবে, 1 মোল জমা হবে। রেশিও যদি বের করতে যাও 1.5 কে 3/2 লিখলাম, দেখো এটা রেশিও কত হচ্ছে 6:3:2, সিম্পলিফাই করে, অর্থাৎ অপশন নাম্বার কোথায় আছে, ডি নাম্বার অপশনটা ঠিক হবে। ওকে, নেক্সট প্রশ্ন, পদার্থের বিস্তৃত ধর্ম মানে এক্সটেন্সিভ প্রপার্টি জানতে চাইছি। এটা তো খুব সহজ, তাপ ক্ষমতা মানে হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি আমরা এমএস আকারে লিখি, তার মানে এটা পরিমাণের উপর নির্ভর করছে, তো এটাই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। স্টিম রিঅ্যাক্টস উইথ আয়রন, স্টিম রিঅ্যাক্টস উইথ আয়রন at high temperature and give hydrogen plus Fe3O4, এটা সলিড বলে দিয়েছে, আর আয়রন তো সলিডই। দ্য কারেক্ট এক্সপ্রেশন ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আচ্ছা ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখো গ্যাস আছে তাহলে কেপি লিখবো, কেপিটাকে আমরা কিভাবে লিখবো, এইদিকে গ্যাস আছে H2, তার পাওয়ারে কিছু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হবে, আর নিচে এইদিকে হবে H2। এবার এখানে আমাকে একটু ব্যালেন্স করে নিতে হবে ইকুয়েশনটাকে। তুমি দেখো এখানে Fe3 আছে তাহলে এখানে 3 করে দাও, অক্সিজেন এখানে 4 দেখতে পাচ্ছ, Fe3O4, অক্সিজেন যদি 4 হয় তাহলে এখানে 4 করে দাও, এখানে 4 করতে গেলে এটাও 4 করতে হবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের পাওয়ারে 4 আর এটার পাওয়ারে 4, কোনটা হচ্ছে দেখো তো, হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে দেখো, ঠিক আছে, প্রেসার দিয়ে আমাকে করতে হবে যেহেতু এটা গ্যাস আছে। The pH of a blood, the pH of blood does not appreciably change by a small addition of an acid or base because এটা বাফার। তো অপশনে দেখো blood contains serum protein which acts as a buffer, তাহলে এই নাম্বার অপশনটাই সঠিক হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, এরপরে নিম্নলিখিত হাইড্রোক্সাইডগুলির মধ্যে কোনগুলি উভধর্মী, এটা ক্যাটাগরি 2 আছে, তো এটা খুব সহজই আছে, বি আর সি সকলে এটা পারবে। নিম্নলিখিত কোন যৌগটি বা যৌগগুলি কিটোইনল টটোমার, আচ্ছা দেখো কিটোইনল টটোমার কারা দেখায়, কার্বনিল গ্রুপ আগে আমাকে খুঁজতে হবে, এবং কার্বনিল গ্রুপের সাথে যে অ্যাডজাসেন্ট কার্বন অর্থাৎ আলফা কার্বন, তার সাথে মিনিমাম একটা আলফা হাইড্রোজেন থাকতেই হবে। কি বললাম, প্রথমে আমাকে কার্বনিল গ্রুপ খুঁজে বের করতে হবে, এবার কার্বনিল গ্রুপের সাথে যে অ্যাডজাসেন্ট কার্বন থাকবে অর্থাৎ আলফা কার্বন, তার সাথে মিনিমাম একটা আলফা হাইড্রোজেন থাকতেই হবে, যদি না থাকে তাহলে কিন্তু কিটোইনল টটোমার দেখাবে না। তো তুমি শেষ থেকে দেখো এই জায়গাটা দেখো, এর আশেপাশে কার্বনগুলোতে তুমি হাইড্রোজেন পাবে না, এখানে কার্বন তো 4টা বন্ড করেই নিয়েছে, হাইড্রোজেন থাকছে না, আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটা দেখাচ্ছে না। ঠিক আছে, বি নাম্বার অপশনটা দেখো, বি নাম্বার অপশনে এখানেও দেখো ফিনাইল আছে, এদিকে হচ্ছে না, এদিকটাতে হচ্ছে না, এটাও দেখাবে না। এ নাম্বার অপশনে যদি দেখাও, এ নাম্বার অপশনে কিন্তু এখানে আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এইখানে দেখো আলফা হাইড্রোজেন আছে, একটা কার্বন তার সাথে 2টো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এ নাম্বারটা দেখাচ্ছে। ওকে, সিমিলারলি তুমি সি নাম্বারটাতেও দেখে নাও, এইখানে দেখো একটা কার্বন আছে তার সাথে আলফা হাইড্রোজেন আছে, তার মানে সি নাম্বার অপশনটাও সঠিক, এরা দুজন কিটোইনল টটোমার দেখাবে। 38 নম্বর কোয়েশ্চেনটা দেখো, CH3, আচ্ছা কি হবে যৌগটাতে খেয়াল করো, প্রথমত বেনজিন তার সাথে একটা CH3 যুক্ত আছে, এর সঙ্গে Cl2H নিউ সূর্যালোক যদি দেওয়া হয় তাহলে কি করবে, এই জায়গাটা রিপ্লেসমেন্ট হবে। কিভাবে হবে রিপ্লেসমেন্টটা, হাইড্রোজেন এখান থেকে ছুটবে, CH2Cl হবে, তারপরে কেসিএন যখন যুক্ত করবে তখন Clটাকে রিপ্লেস করবে, Clটাকে রিপ্লেস করে কি তৈরি করবে, এটাকে তৈরি করবে CH2Cn। ঠিক আছে, নেক্সট হাইড্রোলিসিস করা হচ্ছে, H3O প্লাস হিট দেওয়া হচ্ছে, তখন এই যৌগটা তৈরি করবে CH2টা থাকবে এবং তার সাথে COOH। ওকে, এই যৌগটা তৈরি করবে, অর্থাৎ অপশন এ সঠিক। নেক্সট 39, আচ্ছা 39 নম্বর প্রশ্নটা এটা একটু সময় সাপেক্ষ, দেখো যাদের প্র্যাকটিস থাকবে তারা তাড়াতাড়ি করে নিতে পারবে, এটা আমি করে দিচ্ছি, প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি ভালোভাবে। দেখো এইখানে প্রথমত আয়রনের যদি আমি নাম্বার অক্সিডেশন নাম্বার খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আয়রনের এক্স ধরে নাও প্রথমটা, তারপরে তুমি
সিএন এর জন্য -6 ইকুয়াল টু -4, তাহলে এক্স ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ 2 +2। তাহলে আয়রনের কিন্তু এখানে +2 চার্জ। এবার আয়রন +2, এবার আয়রনের ক্ষেত্রে তুমি কি জানো দেখো, আয়রন হচ্ছে আমরা মুখস্থ করেছি আয়রন কোবাল্ট নিকেল পরপর মুখস্থ করেছি, তার মানে আয়রনের জন্য হয় 26, ঠিক আছে। 26 হচ্ছে তার মানে এটা 4s2 3d6, এরকম ভাবে যদি তোমাদের ইলেকট্রন বিন্যাস মনে থাকে তাড়াতাড়ি করতে পারবে। 3d6 +2 বলেছে, তার মানে 4s2টা থাকবে না, শুধুমাত্র 3d6 থাকবে, অর্থাৎ এটা 3d6 সিস্টেম। এবার 3d6 সিস্টেমের ক্ষেত্রে তুমি দেখো ডি অরবিটালে 4s আর এখানে p, এটা 3d, এটা হচ্ছে 4s অ্যান্ড 4p। তো 6টা ইলেকট্রন 1 2 3 4 5 তারপরে 6 এরকম ভাবে থাকবে। যখন সিএন চলে আসবে, এটা একটা স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ডের রেসপেক্টে কি হবে, এই ইলেকট্রনগুলো এক জায়গায় সংকুচিত হয়ে যাবে। তার মানে এই 4টা ইলেকট্রন দুটো ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। তাহলে বাকি ফাঁকা থাকছে কি দেখো, এখানে ডি এর 2টো থাকছে, এখানে এস থাকছে, আসবে কটা 6টা সিএন আসবে, তাহলে 1 2 3 আর এখানে 3টে আছে 6টা। তার মানে সংকরায়নটা হয়ে যাচ্ছে D2sp3। আমার তো সংকরায়ন দরকার নেই, আমাকে দেখতে হবে সিএন আসার পর কোনো তোমার যে ইলেকট্রন গুলো থাকছে সংখ্যাগুলো সেগুলো জোর হচ্ছে না বিজোড় হচ্ছে। তাহলে সিএন এর জন্য 6টা সিএন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তুমি এখানে কোনো ইলেকট্রন এক্সট্রা দেখতে পাচ্ছ, বিজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছ না, তাহলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে গেল, ঠিক আছে, তিরস্চম্বক ডায়াম্যাগনেটিক হয়ে গেল। নেক্সট এবার বি নাম্বারটা করছি। বি নাম্বারের জন্য দেখো, বি নাম্বারে তুমি যদি এখানে বের করো, তুমি 6 + 2 দেখো, এটা +2ই হবে, ইজিলি বোঝা যাচ্ছে। তো +2 হতে গেলে ওই একই রকম ভাবে মেটানোর দরকার ছিল না, আয়রনেরটা আগেরটাই দেখিয়ে দিই, এটাই দেখিয়ে দিই, +2 হিসেবে থাকবে, এরকম থাকবে, তাই তো। এবার আচ্ছা প্রথম থেকে দেখাই, এই হলো 6টা 3d6। যেহেতু জল উইক লিগেন্ড, তাহলে এর জন্য কিন্তু এরা এক জায়গায় কম্প্যাক্ট হবে না, তাহলে H2 6টা আসবে, 6টা আসার জন্য এখানে একটা ঘর পাচ্ছে, এখানে 3টে পাচ্ছে, আরো 2টো দরকার, তাহলে পাশের ডি থেকে নিয়ে নেবে, ঠিক আছে। ডি থেকে যদি নিয়ে নেয় তাহলে এর হাইব্রিডাইজেশনটা কেমন হবে, ডি, ডি তো হচ্ছে না, এখানে sp3 হচ্ছে, আর কি দরকার D2, এখান থেকে ডি এর 2টো দরকার, ঠিক আছে। মানে হাইড্রোজেনের জলের জন্য 1 2 3 4 5 6। এবার তুমি দেখো এখানে বিজোড় সংখ্যা ইলেকট্রন কিন্তু আছে, তার মানে এটা প্যারাম্যাগনেটিক, তোমার আনসার হয়ে গেছে প্যারাম্যাগনেটিক। বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি যদি তোমরা দেখতে চাও। কোবাল্টের ক্ষেত্রে আয়রন কোবাল্ট নিকেল, তাই না, তার আগে দেখে নাও সিএন এর জন্য -6 -3, তার মানে কোবাল্টের হচ্ছে +3, বের করতে পারবে নিশ্চয়ই। এবার কোবাল্টের জন্য আয়রন কোবাল্ট নিকেল মানে 27, অর্থাৎ তুমি এটাকে ধরতে পারো 4s2 3d7, 3+ বলেছে, 3+ বলতে গেলে 4s2 থেকে 2টো চলে গেল আর 3d থেকে একটা চলে গেল, তাহলে 6 থাকলো। এবার ডি তে যদি দেখানো যায় 1 2 3 4 5 6, এখানে এস থাকবে, এখানে পি থাকবে। এবার তুমি দেখবে যে সিএন আসছে স্ট্রং লিগ্যান্ড, তাহলে এরা কিন্তু এক জায়গায় কম্প্যাক্ট হয়ে যাবে, ফাঁকা এই দুটো পড়ে থাকবে, সেই দুটোতে বাকিগুলো এসে ঢুকবে, তাহলে এটাও কিন্তু তোমার ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে, বিজোড় থাকছে না। সিমিলারলি জেডেন এর ক্ষেত্রেও দেখে নিবা, বলে দিচ্ছি আমি, যখন বলে দিলাম এতগুলো, জেডেন 30 হয়, তাই তো, জেডেন এর 30 হয়। এবার জেডেন কত আসবে, জেডেন আসবে +2 আসবে এখানে, তার মানে 3d 4s2 3d 8, তবেই কিন্তু 30 হচ্ছে, 4s2 3d 8 তবে 30 হচ্ছে। এবার 2+ বলেছে মানে 4s2 থাকবে না, 3d তে কটা থাকবে, 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে দুটো পড়ে থাকছে, জল তো উইক লিগেন্ড, তাহলে এদের দুজনকে কি এক জায়গায় নিয়ে আসবে, ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি একটু মিস্টেক করে দিয়েছি বোধহয়, সেটা হচ্ছে জেডেন এর ক্ষেত্রে মিস্টেক করে দিয়েছি, মিস্টেকটা করেছি ইলেকট্রন বিন্যাসে, যে এটা হচ্ছে 4s2 3d10 হবে, D10 সিস্টেম। তাহলে আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও, একটু ধৈর্য সহকারে দৌড়বে, এটা সময় সাপেক্ষ। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল 10টা, 4s2 ফাঁকা থাকছে, আর এখানে পি ফাঁকা থাকছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো যদি 6টা আসে, তাহলে এখানে একটা 2টো 3টে 4টা, তারপরে ডি তে চলে যাবে 5টা 6টা, ঠিক আছে। মানে এখানে কি হয়ে গেল বলো হাইব্রিডাইজেশনটা, এস পি3 ডি2।
কিন্তু এখানেও তুমি যদি খেয়াল করো বিজোড় ইলেকট্রন নেই, তাহলে মানে এটাও প্যারাম্যাগনেটিক, সরি এটাও ডায়াম্যাগনেটিক, এটাও ডায়াম্যাগনেটিক। ওকে, তাহলে আনসার কোনটা হচ্ছে? বি নাম্বারটা হচ্ছে আনসার। নেক্সট লাস্ট কোশ্চেনটা আমার মনে হচ্ছে 40 নম্বর, এটা ভুল আছে। এখানে 3/2 থাকা উচিত ছিল, আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। তবু আমি 3/2 ধরেই করছি, কারণ 3/2 ধরে করলেও আনসার এগুলোর মধ্যে কোনোটা মিলছে না। হতে পারে যে এই কোশ্চেনটা বোনাস কোশ্চেন হয়ে যাবে। তবু যদি আমি পরে বুঝতে পারি যে এর মধ্যে কোনো কিছু সঠিক ছিল ভুল ছিল, তাহলে আমি পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, তোমরা গিয়ে কমেন্টে একবার দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি এটা এরকম হওয়া উচিত ছিল 3 + S + 3/2O2, এখান থেকে SO3 তৈরি হচ্ছে। তো ডেল্টা এইচ যদি বলি, ডেল্টা এইচ কত হবে? -2x, তাই না, হিট ফর্মেশন। আর SO2 + ½ O2, SO2 + ½ O2, এখান থেকে SO3, এটা কি আছে? এটা ডেল্টা এইচ আছে -y, তাই না, ডান দিকে প্লাস করে থাকতে গেলে মাইনাসে আসে। তো আমি এটাকে উল্টো করে লিখবো, এটাকে উল্টো করে বলতে আমি SO3টাকে আগে লিখবো, তারপরে SO2 + ½ O2 করবো। তাহলে ডেল্টা এইচটা কি হয়ে যাবে? ডেল্টা এইচটা তাহলে y হয়ে যাবে। এটা মিটিয়ে দিলাম। এবার দেখো এইটা কেটে যাচ্ছে, তাহলে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কিভাবে? S প্লাস 3/O2, 3/2O2 আর ½ O2, এটা বিয়োগ করতে গেলে জাস্ট O2 হচ্ছে, আর এদিকে SO2 থাকছে, তাহলে তো SO2 তৈরি হচ্ছে, আদারওয়াইজ তো কোনোভাবে পসিবল হচ্ছে না। তাহলে আমি কি করলাম? -2x করলাম আর +y করলাম, যদি এখানে কোনো অপশনে নেই সেটা। ঠিক আছে, আচ্ছা এ নাম্বার অপশনে আছে -2x, মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে এটা মাইনাস, হ্যাঁ এ নাম্বার অপশন আছে, তাহলে এ নাম্বার অপশনটা সঠিক হবে যদি এখানে 3/2 থাকে তবে, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। ঠিক আছে, তো এই অপশনটা, এই কোশ্চেনটাই ভুল আছে। তোমরা এটা যদি টাচ করে থাকো তো এটার জন্য তোমরা বোনাস একটা নাম্বার পেয়ে যাচ্ছ। ওকে, তো এই ছিল তোমাদের কেমিস্ট্রি সলিউশন। যারা ফিজিক্সের সলিউশন দেখোনি দেখে নাও, আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা উত্তরগুলো মিলাও এবং কার কতগুলো ঠিক হচ্ছে, ফিজিক্স পোর্শন থেকে কতগুলো ঠিক হচ্ছে, কেমিস্ট্রি পোর্শন থেকে কতগুলো ঠিক হচ্ছে, সেগুলো কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও।